আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনার গণটিকাদান শুরু, কেন্দ্রে উপচে পড়া ভিড়। অগ্রাধিকার পাচ্ছেন নারী প্রতিবন্ধীরা ও বয়স্করা। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 261 জনের মৃত্যু। বিএসএমএমইউতে ফিল্ড হাসপাতাল উদ্বোধন, আর শয্যা বাড়ানো সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীর চাপে বিঘ্নিত চিকিৎসা সেবা। কঠোর লকডাউনে শিল্প কারখানায় শ্রমিক উপস্থিতি অনেকটা স্বাভাবিক, থামেনি ঢাকামুখী জনস্রোত। নগরীতে বেড়েছে মানুষ ও যান চলাচল। পরিমণির অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ভিআইপিরাও ছাড় পাবে না, জানালো সিআইডি। সরানো হলো ডিবির সাকলাইনকে, রিমান্ডে জিমি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই করোনার গণটিকা ও চিকিৎসা প্রসঙ্গ। সারা দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম। প্রতিটি কেন্দ্রেই ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। প্রথম দিন অগ্রাধিকার দেওয়া হয়েছে নারী, প্রতিবন্ধী ও বয়স্কদের। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের 25 ঊর্ধ্ব প্রত্যেক নাগরিককেই টিকার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে সরকার ঘোষিত গণটিকা প্রদান কার্যক্রম। সকাল 9টা থেকে টিকা কার্যক্রম শুরু হলেও ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। অনলাইনে করলে 1 মাস 2 মাস 3 মাস পরেও সিরিয়াল পাওয়া যায় না। অনেক ভালো হয়েছে আমাদের জন্য, কারণ আমাদের কাছে হয়েছে। নিবন্ধন ছাড়া টিকা দিতে পারে, আমরা খুব খুশি। ভালো একটা উদ্যোগ, বাইরের দেশে যে জায়গায় পাচ্ছে না এই দেশে আমাদের সবাই পাচ্ছে। এইভাবে যদি গণহারে টিকা দেয় ইনশাল্লাহ সবাই পাবে। প্রতিটি কেন্দ্রেই ছিল উপচে পড়া ভিড়, অধিকাংশ ক্ষেত্রেই বজায় ছিল না সামাজিক দূরত্ব। টিকা কার্যক্রমে কিছুটা অনিয়মের অভিযোগও তোলেন কেউ কেউ। আমরা তো 9টার সময় দাঁড়াইছি এখানে, এখন পর্যন্ত পাই কিনার সন্দেহ আছে। সকাল 8টার সময় আসছি, এখন বাজে 12:30 পৌনে 1টা। লাইনের লোকরা টিকা দেওয়া হয় না, বাইরের কোনো আউট লোক, দলীয় লোক, আত্মীয় লোক, তাদের টিকা দেওয়া হইতেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন 25 বছরের ঊর্ধ্বে প্রতিটি নাগরিককেই আনা হবে টিকার আওতায়। প্রতিদিনের জন্য 350 করে লোটার ভোটার আইডি কার্ড নিচ্ছি, নিয়ে সিরিয়াল দিয়ে দিচ্ছি। 9টা থেকে 12টা পর্যন্ত মহিলা, আবার 12টা থেকে 3টা পর্যন্ত পুরুষ, যেন কোনো গ্যাদারিং না হয়। আজকে যে ভ্যাকসিন দেওয়া হবে, এই ভ্যাকসিনের পরিমাণটা শেষ হয়ে গেলে আগামী দিন সকাল থেকে 3টা পর্যন্ত আমরা এই ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাব। আমরা আশা করি প্রত্যেকটা লোকেরই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো। প্রথম দিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে নারী, শারীরিক প্রতিবন্ধী ও বয়স্কদের। দেশের 4600টি ইউনিয়নে 1054টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকার 433টি ওয়ার্ডে একযোগে চলছে এই টিকা কার্যক্রম। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় আরও 261 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার একদিনে রেকর্ড 264 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 8136 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত রোগী কমেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নমুনা পরীক্ষাও কম হয়েছে। গত 24 ঘন্টায় 31,714 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 25.65%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,43,396, আর মারা গেছে 22,411 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 101 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছে 62 জন, খুলনায় 45 জন, বরিশাল বিভাগে 12 জন, বাকিরা অন্য বিভাগের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে করোনা রোগীদের চিকিৎসার জন্য 357 শয্যার ফিল্ড হাসপাতাল হিসেবে উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আর বেড বাড়ানোর চেষ্টা করা হবে না, কমাতে হবে রোগী, সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণকে মানতে হবে স্বাস্থ্যবিধি। বয়স্কদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। নভেম্বরের মধ্যে সিনোফার্মের 6 কোটি টিকা আসবে বলে জানান জাহিদ মালেক। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগী। শয্যা সংকটে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
এমন বাস্তবতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ৩৫৭ শয্যা নিয়ে ফিল্ড হাসপাতাল হিসেবে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ফিল্ড হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বেড বাড়ানো নয়, কমাতে হবে রোগী, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। হাসপাতালের বেড বাড়ানো নয়, রুগী কমানোর সময় এসেছে, বেড বাড়ানোর নয়। আমাদেরকে এটা করতে হবে, ইনফেকশন কমাতে হবে। আমাদেরকে কমাতে হলে পরে ইনফেকশন রেট কমাতে হবে, টিকা দেওয়া বৃদ্ধি করতে হবে। এটি হলো বাস্তবতা এবং স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতে হবে। টিকাদান কার্যক্রম এবং এর সবশেষ তথ্য তুলে ধরেন জাহিদ মালেক। যদি আমরা 40 ঊর্ধ্বে ধরি তাহলে 90% মৃত্যু হলো এই 40-এর উপরে যারা আছেন, এবং তারা জানি টিকা গ্রহণ করে আগে। চুক্তিবদ্ধ হয়ে যাব এই 6 কোটি নতুন টিকা সিনোফার্মের আনার জন্যে। আমরা আশা করি এই টিকাগুলো আমরা পাবো, যেভাবে চায়না থেকে বলেছে যে আমরা নভেম্বরের মধ্যে প্রত্যেক মাসেই আমরা একটা প্রায় সমহারে আমরা এই টিকাগুলো আমরা পেয়ে যাব। ফিল্ড হাসপাতালের বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। আমরা আজকে 357 নিয়ে শুরু করছি, আশা করি ওসিতে এটা আমরা 1000 উন্নত ফার্স্ট পেশেন্ট ছাড়া এখানে অন্য কোনো রোগী ভর্তি করা হবে না। কাজেই এটা যদি না করা হয় তাহলে সমস্ত লোক এসে এখানে আবার ভিড় করবে, এটা উপচে যাবে, তখন আরেকটা সংকট তৈরি হবে। এই ফিল্ড হাসপাতালে 357 শয্যার মধ্যে 47টি রয়েছে আইসিইউ শয্যা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। রোগীর চাপে রাজধানীর করোনা হাসপাতালে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা। আইসিইউ দূরের কথা, মিলছে না সাধারণ শয্যা। এ কারণে করোনা রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। প্রতিদিনই বাইরে থেকে বিপুল সংখ্যক করোনা রোগী আসছে ঢাকায়। বিশেষজ্ঞরা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে করোনার সুচিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। শিউলি রোজা রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স বলে দিচ্ছে রাজধানীতে কতটা চাপ করোনা রোগীর। হাসপাতালের ভেতরে ভর্তির অপেক্ষায় রোগী, যাদের বেশিরভাগই রাজধানীর বাইরে থেকে আসা। ওখান থেকে ওনারা যখন দেখছে যে আমাদের এখানে তো করোনার পেশেন্ট ওরকমভাবে এখন যার অক্সিজেন লেভেলটা, তার অক্সিজেন যেটা দরকার ওরকম সাপোর্ট নাই, আপনি সরাসরি শরৎদি হাসপাতালে নিয়ে যান, ওখানে ওরা ব্যবস্থা দেবে, ওখানে ট্রিটমেন্ট আছে। তা শরৎদিতে যাওয়ার পর ওখানে হলো কোনো সিট খালি নাই, তো ওখান থেকে সরাসরি ডিএনসিতে আসছি। অধিকাংশ রোগী বয়স্ক, অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার কথা জানান স্বজনরা। সিট নাই, এখন সিট নাই বলছে, আপাতত যদি পাই নিচে এখানে বেডে শিফট করবে। ব্রাহ্মণবাড়ি আর রাখা যাচ্ছে না আর কি হসপিটালে, কিছুটা যোগাযোগ থাকার জন্য এখন কিছুটা হয়তো সুবিধা হয়েছে, কিন্তু এরকম নর্মালি আসা হলে হয়তো পাওয়া যেত না। ক্রমাগত রোগীর চাপ বাড়ায় হাসপাতালে নেই কোনো আইসিইউ, এমনকি খালি নেই সাধারণ শয্যাও। এ কারণে রোগী ভর্তির জন্য ঘুরতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। আমার বাবা প্রথমে বঙ্গবন্ধু মেডিকেলে অ্যাডমিশনে ছিলেন, সেখানে কেবিনেট ছিলেন, সেখান থেকে ওই ডক্টররা আইসিইউ সুপারিশ করলো, কিন্তু ওখানকার আইসিইউ আমরা পাচ্ছিলাম না। কিন্তু আমাদের পেশেন্টের তো আইসিইউ লাগবে, তখন আমরা নিরুপায় হয়ে আসলে প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসছিলাম। বুধবার দিন হলো ঢাকায় নিয়ে আসছে, পিজি হাসপাতালে ভর্তি ছিল। পিজি হসপিটালে আপনার ক্যাবিনেট ছিল, তারপরে করলো যে আইসিইউ দরকার, তখন পিজি হাসপাতাল আমরা কোনো আইসিইউ পাইনি। রোগীর অতিরিক্ত চাপ হাসপাতালের সার্বিক পরিস্থিতি জটিল করে তুলছে বলে জানান কর্তৃপক্ষ। আমাদের এখানে যখন আসছে দেখা যাচ্ছে যে মানে স্যাচুরেশন হয়তো 50% বা এর নিচে নেমে গেল। এখন 50%-এর নিচে নেমে গেলে এমনি ব্রেন ডেথ হয়ে যায়। তো ব্রেন ডেথ হলে কিন্তু রিভাইভ আর সহজে কিন্তু করার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। এখন এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের এখানে অনেক আসছে, এটা একটা আমাদের বিরাট বড় সংকট। শুধু ঢাকা কেন্দ্রিক চিকিৎসাই নয়, সারা দেশেই করোনার সুচিকিৎসার বন্দোবস্ত করা উচিত বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM নাসিরউদ্দিন। যদি আরও কিছু জনবল আমাদের সাথে সম্পৃক্ত হয়, ডক্টর, নার্সেস এবং কর্মচারী, তাহলে আমরা কিন্তু এই এডিশনাল যে এখন যেটা আমরা যুক্ত করছি তাদেরকে আমরা বেটার সার্ভিস দিতে পারবো। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। 1 আগস্টের পর গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানায় সীমিত সংখ্যক শ্রমিক কর্মচারী উপস্থিতি থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে শিল্প কারখানায় শ্রমিক কর্মচারীর উপস্থিতি। তবে এখনও থামেনি শ্রমজীবী মানুষের ঢাকামুখী জনস্রোত। দ্বিগুণ ভাড়া গুনে ও দুর্ভোগ পেরিয়ে তারা রাজধানীতে আসছেন। এদিকে নগরীর রাস্তায় লকডাউনের মধ্যেও আগের চেয়ে মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে।
SM খোরশেদ আলমের রিপোর্ট। 1 আগস্ট থেকে কঠোর লকডাউনের মধ্যেই সীমিত সংখ্যক শ্রমিক কর্মচারী নিয়ে গার্মেন্ট শিল্প কারখানা চালু করলেও বর্ধিত লকডাউনে সব শিল্প কারখানা খুলে দেওয়ায় সর্বত্র এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে উপস্থিতি। তবে এখনও থামেনি শ্রমজীবী মানুষের ঢাকায় ফেরার ঢল। দূর দূরান্ত থেকে দুর্ভোগ পেরিয়ে এসে বিভিন্ন প্রবেশমুখ দিয়ে রাজধানী ঢুকছে তারা। জীবিকার তাগিদেই ঢাকায় এসে কাজে যোগদানের কথা জানান শ্রমজীবীরা। আশা লাগবে যে চাকরি করতে, না কয়েকদিন পরে চাকরি থাকবে না। লকডাউনের ভিতর না আসলে চাকরি থাকবে না তো। সুপারভাইজার ফোন করে বলেছে বারবার যেতে হবে। আসলাম জীবনের তাগিদে, চাকরি আছে, চাকরি করতে হবে, ঠিক আছে, চাকরি তো বাঁচাইতে হবে। দ্বিগুণ বা তার বেশি ভাড়া গুনে কেউ বাসে, কেউ বা ট্রাকে, আবার কেউ মোটরযানে চড়ে ঢাকায় ফিরছেন বলে জানান। রংপুর থেকে আমরা ভাঙ্গে ভেঙে আসতেছি, গাড়ি তো মানে রিক্সা দিয়ে আসি, আবার অটো দিয়ে আসতেছি, এইভাবে আসতেছি আর কি। ওই জন্য আসলাম 600 টাকার ভাড়া 1300 টাকা দিয়ে, তাও নামছি কোনাবাড়ি, ওখান থেকে আবার ভাঙি আসতেছি। ঢাকা শহরে আমাদের তো আসতেই হবে, কারণ আমরা গরিব, যেহেতু আমাদের কাজ করে খাইতেই হবে। শ্রমজীবীদের নগরীতে প্রবেশে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে। পরিচয়পত্র, মাস্ক ছাড়া কাউকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। লোকজন ভালোই মানছে, কিন্তু ইদানিংকালে এই গতকালকে থেকে সাধারণ মানুষজন কম মানছে। এদিকে কঠোর লকডাউনে নগরীর রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে। প্রাইভেট কার ও হালকা যানবাহনের চাপে নগরীর অনেক জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার পরিমণি প্রসঙ্গ। আলোচিত চিত্রনায়িকা পরিমণির অনৈতিক কর্মকাণ্ডের সাথে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সহ ভিআইপি যারা রয়েছেন তারা কেউই তদন্ত থেকে বাদ পড়বে না বলে জানিয়েছে সিআইডি। তদন্তভার পেয়ে বর্তমানে পরিমণি, প্রযোজক রাজ, মডেল পিয়াসা এবং মৌয়ের মামলার তদন্ত চালাচ্ছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বিভিন্ন তথ্য পেয়েছে সিআইডি। অন্যদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন পরিমণির সাথে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলাইনের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ডিবি থেকে সরানো হয়েছে ডিবি এডিসি সাকলাইনকে। বিস্তারিত ড্যানি দ্রঙের রিপোর্টে। আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌ, বহুরূপী নারী হেলেনা জাহাঙ্গীরের মামলার তদন্তভার পেয়েই কাজ শুরু করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই এখন সিআইডি হেফাজতে। পরিমণির অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত তারা সবাই এখন নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি। ডেফিনেটলি কোনো কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সিআইডিতে যেহেতু তদন্ত হচ্ছে, এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ, এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারবো। পরিমণি সহ সংশ্লিষ্টদের মাদক, পার্টিতে এনে ব্ল্যাকমেলিং সহ অপকর্মে ভিআইপিদের নামও উঠে এসেছে বলে জানান তিনি। এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না, এবং আমাদের বলার যখন সময় হবে আপনাদেরকে আমরা সেগুলো শেয়ার করব। ডেফিনেটলি খোঁজা হবে, যদি মানি লন্ডারিংয়ের মতো কোনো উপাদান পাওয়া যায় তো সেটি আমরা এর সঙ্গে যেসব রাঘববল জড়িত আছে বলে শোনা যাচ্ছে, যদি তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এবং যদি প্রমাণ আমরা পাই যে তারা মানি লন্ডারিং হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই মানি লন্ডারিংয়ের যে বিধান যেটি আছে সেটি আমরা পরিপালন করেই সেই ধরনের মামলা আমরা রুজু করব এবং তদন্ত করব। এদিকে পরিমণির সঙ্গে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়টিকে অনৈতিক বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। পরিমণির পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধেও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজে লিপ্ত থাকায় চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। পরিমণির সঙ্গে নায়িকা একার সদস্যপদও স্থগিত করা হয়েছে। বিকেলে বিএফডিসিতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
পরিমণির এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অন্য শিল্পীদের অবমূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। যাদের সাথে তারা কাজ করে তাদের সাথে হয়েছে চলচ্চিত্র, এই জন্য আমাদের নাম হয়েছে সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্র সংশ্লিষ্ট বাইরে আমরা কিছু না। একটা কথা মনে রাখবেন, অনেকে ফোকাস দিতে গিয়ে অযাচিত ফোকাস পেয়ে অপসংস্কৃতি প্রকাশ পায়। আপনাদের কাছে সবাই না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু ফোকাস দিবেন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিএমএম আদালত দুপুরে এই আদেশ দেন। এর আগে আসামি জিমিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে জিমিকে আটক করা হয়। তার কাছ থেকে 225টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিহাস কোনো স্বৈরশাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না। সকালে আইডিইবি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। বিএনপি নেতারা এক হাস্যকর এবং দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ করেছেন, সরকার নাকি ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেয়া নাকি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তারা এর আগে ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। সব কিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপির স্বভাবগত বৈশিষ্ট্যের রূপ নিয়েছে। ঢাকা শহরে 60 থেকে 65% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কাউন্সিলরদের কাজের অগ্রগতি মনিটরিং করা হবে। নগরীতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, টায়ার, রঙের ডিব্বা ও ডাবের খোসাসহ পানি জমে এমন পাত্র স্থানীয় কাউন্সিলর অফিসে জমা দিলে টোকাইদের পুরস্কৃত করা হবে বলে জানান আতিকুল ইসলাম। যেই সব জায়গায় এগুলো পড়ে থাকবে, আমাদের পথশিশু হোক বা আমাদের টোকাইরা যারা আছে, আমি তাদেরকেও বলবো, অথবা যে কেউ যদি এই যেগুলোতে পানি জমে সেই পাত্রগুলা যদি আমাদের ওয়ার্ডের কাছে নিয়ে আসে, ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়ে আসে অথবা আমাদের আঞ্চলিক দপ্তরে নিয়ে আসে, এগুলোকে তাদেরকে আমরা পুরস্কৃত করব প্রত্যেকটা কাউন্সিলরদেরকে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার গণটিকাদান শুরু, কেন্দ্রে উপচে পড়া ভিড়। অগ্রাধিকার পাচ্ছে নারী প্রতিবন্ধীরা ও বয়স্করা। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 261 জনের মৃত্যু। বিএসএমএমইউতে ফিল্ড হাসপাতাল উদ্বোধন, আর শয্যা বাড়ানো সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীর চাপে বিঘ্নিত চিকিৎসা সেবা। কঠোর লকডাউনে শিল্প কারখানায় শ্রমিক উপস্থিতি অনেকটা স্বাভাবিক, থামেনি ঢাকামুখী জনস্রোত। নগরীতে বেড়েছে মানুষ ও যান চলাচল। পরিমণির অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ভিআইপিরাও ছাড় পাবে না, জানালো সিআইডি। সরানো হলো ডিবির সাকলাইনকে, রিমান্ডে জিমি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। এবং সিরিজের চতুর্থ টি-20তে বাংলাদেশের 105 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।